আজকে দেখো 3.2.1 এ কি আছে? Now, in the same group, reflect on the steps that you have followed to make your choice. Later, write a short text describing all the steps to uh, এটা মেবি পড়াইছিলাম 31 পড়াইছিলাম ফাইনালি ইন মেকিং চয়েস দ্য মোস্ট আচ্ছা আরেকবার তাহলে দেখিনি সমস্যা নেই Later, write a short text describing all the steps you have used in your choice making process. Finally, share your text with the class. মানে তুমি যে পছন্দের যে নির্ধারণের জন্য তুমি যে ধাপগুলো অনুসরণ করছো তোমার পছন্দ ফিল আপ করার জন্য দলে বিভক্ত হয়ে সেই ধাপগুলো আলোচনা করতে হবে তোমাকে। তারপর তোমার যে পছন্দের যেই শ্রেণীটা আছে ওই শ্রেণী নির্ধারণের জন্য যে প্রক্রিয়াগুলো যে ধাপগুলো অনুসরণ করছো তা বর্ণনা করতে হবে একটা সংক্ষিপ্ত টেক্সট আকারে। সবশেষে তোমার তোমার যে লেখাটা লিখছো এই আলোচনা করে এই লেখাটা তোমার ক্লাসে উপস্থাপন করতে হবে বা শেয়ার করতে হবে। আর কেউ কি জয়েন করলো? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তো ফলোইং স্টেপস আর টু হেল্প ইউ রাইটিং। হ্যাঁ, নিচের যে স্টেপস গুলো আছে এই স্টেপস গুলো তোমার লিখাকে বা তুমি যেটা লিখতে যাচ্ছ বা তুমি যে তোমার যে চয়েস আছে যেভাবে চয়েস তুমি করতে চাচ্ছ এই চয়েসটা মেক করতে তোমাকে হেল্প করবে। তাহলে দেখো, রিড দ্য অ্যাডভার্টাইজমেন্ট কেয়ারফুলি টু মেক দ্য রাইট চয়েস। হ্যাঁ, ফার্স্টে কি করতে হবে দেখো, তা তোমার কাছে তিনটা অপশন আছে। যদি মনে করো টাকাটা কোনো ম্যাটার না, হ্যাঁ, 6,000 টাকা, তারপরে কোথায় 6,500 টাকা, আর হলো তিনটা না আরেকটা কই, তিনটা বললাম না, সাজেক ভ্যালি আছে, কক্সবাজার, আচ্ছা দুইটাই। আচ্ছা, একটা 6,000 টাকা, একটা 6,500 টাকা। এখন ধরো যে এই টাকাটা কোনো ম্যাটার করতেছে না, তাহলে তুমি এই দুইটা ট্রিপের মধ্যে যে কোনো একটা ট্রিপে মানে যেতে পারবা আর কি। এখন তুমি কোন ট্রিপে যাবা এইটার চয়েসটা কিভাবে করবা, এটাই হলো এই কোয়েশ্চেনটার বা এই কোয়েশ্চেন যে এইখানে যে 3.2.1 আছে এটার অর্থ। ঠিক আছে, তো কি করতে হবে? রিড দ্য অ্যাডভার্টাইজমেন্ট কেয়ারফুলি টু মেক দ্য রাইট চয়েস। ফার্স্টে তোমার অ্যাডভার্টাইজমেন্ট সুন্দর মতো পড়তে হবে। ডিসকাস ইন গ্রুপস দ্য ইন্টারেস্টিং অ্যান্ড দ্য আনইন্টারেস্টিং পার্টস অফ দ্য ট্যুর প্যাকেজ। হ্যাঁ, ফার্স্টে এই যে তুমি যে গ্রুপটা ক্রিয়েট করছো বা যে শ্রেণীটা ক্রিয়েট করছো ওই শ্রেণীতে তুমি জিজ্ঞাসা করবা যে আচ্ছা দোস্ত দেখ, আমি তো এক জায়গায় ট্যুরে যেতে যাচ্ছি, তো ট্যুর প্ল্যানটা এই যে আমার কাছে আছে, ট্যুর প্ল্যানটা এই টাইপের হবে। এখন এটা কি তোদের কাছে প্রেফারেবল মনে হয় বা ভালো মনে হচ্ছে বা কি মনে হচ্ছে, আমাকে তোদের মতামত জানা। এরপর মেক ইউর ওন চয়েসেস অ্যান্ড শেয়ার ইউর ওপিনিয়ন্স উইথ দ্য গ্রুপ। তো তোমার নিজের একটা চয়েস থাকতে পারে যে তুমি বলতে পারো আমি তো গত বছর পাহাড়ে গেছিলাম, তো এই বছর কি আমার পাহাড়ে যাওয়া ঠিক হবে নাকি আমি সমুদ্রে যাব বা কক্সবাজার যাব। ঠিক আছে, এই টাইপের নিজের চয়েস করবা, এরপরে ওপিনিয়ন গুলা গ্রুপে শেয়ার করবা। ইন মেকিং ইউর চয়েস উই মোস্টলি কনসিডার আওয়ার থটস নট ফিলিংস। হ্যাঁ, তো আমাদের চয়েস করার মানে ইন মেকিং আওয়ার চয়েস, আমাদের যে চয়েস গুলো আছে আমরা যখন চয়েস করব তখন কি করব, আমাদের যে চিন্তা ভাবনা আছে ওই চিন্তা ভাবনাকে সবসময় আমরা কনসিডার করব, আমাদের যে ফিলিং আছে ফিলিং কে কনসিডার করব না। তো উই কনভিন্স দ্য অপোজিং অপিনিয়ন্স উইথ লজিক অ্যান্ড এভিডেন্স। তো মানে অপোজিট সাইড থেকে যে ওপিনিয়ন গুলো আসতেছে এটাও আমাদের কি করতে হবে, লজিক প্লাস এভিডেন্সের সাথে মিলে আমাদের ওদের ওদের যে ওরা যেই আমাকে তথ্যগুলো দিচ্ছে এই তথ্যগুলো যাচাই করতে হবে। এরপরে while addressing the counter counter arguments we acknowledge the opposing view and explain why it will not be the best option for us। তো একজন বলল যে না দোস্ত তুই সমুদ্রে যাস না বা সাজেক ভ্যালিতে যাস না, তুই কক্সবাজারের ট্যুরটাই যা, কেননা সাজেক ভ্যালিতে তো এখন অনেক বৃষ্টিতে পাহাড় স্লিপারি থাকবে, যেহেতু পাহাড় অনেক উঁচুতে উঁচুতে আছে তো পাহাড় স্লিপারি থাকবে, তুই এখানে এবার যাস না। হ্যাঁ, তো অন্যের যে মতামতগুলো আছে এই মতামতগুলো আমাদের প্রেফার করতে হবে, আর প্রেফার করে তারপর আমাদের আমাদের ডিসিশনটা মেক করতে হবে। এরপর ফাইনালি আফটার লং আর্গুমেন্ট উই কেম টু এ কনসেনসাস অ্যান্ড চুজ দ্য বেস্ট অপশন ফর আস। তো ফাইনালি আফটার লং আর্গুমেন্ট, তো অনেক চিন্তা ভাবনা বিচার বিবেচনা করে আমাদের একটা
ফিক্সড অপশনে আসতে হবে এবং ওই অপশন অনুযায়ী আমাদের ট্যুর প্ল্যানটা ডিসাইড করতে হবে। বুঝতে পারছো ট্যুর প্ল্যানটা তাহলে কিভাবে ডিসাইড করব? বুঝতে পারছো জি তোমরা? ভাইয়া। আচ্ছা তোমরা তো, তোমাদের জিজ্ঞেস করছিলাম গত ক্লাসে, তোমরা তো বলছো কেউ কখনো কোনো ট্যুরে যাও নাই, না? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমার একটা এক্সাম্পল দেই। ধরো যে কিভাবে আমরা চুজ করবো যে আমরা কোন ট্যুরে যাব। হ্যাঁ, এখানে ধরো যে সাজেক ভ্যালি আছে, 3 নাইট 2 ডেজ, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে। 6,000 টাকার ভিতরে আমরা যে সুযোগ সুবিধাগুলো পাবো এখানে, ওই সুযোগ সুবিধাগুলো আছে। এখানে কক্সবাজারের প্ল্যান আছে। তো কক্সবাজারের প্ল্যান আছে, বিচে কি কি করবে, অ্যারাইভাল কক্সবাজার, ব্রেকফাস্ট, শর্ট শর্ট বিচ ট্যুর, লাঞ্চ, এইসব ইটি আছে। ডে 3 পর্যন্ত ওদের শিডিউল আছে, ঠিক আছে? তো ডে 3 পর্যন্ত শিডিউল আছে। এখন আমি আমার যদি এক্সাম্পল দিই, এখানে ফার্স্টের ট্যুর হলো 6,000 টাকা, পরেরটা হলো 6,500 টাকা, ঠিক আছে? অ্যাজ আমি আমি যেখানে থাকি, আমি আমার বাসা যেখানে, ধরো যে আমি চট্টগ্রাম থাকি, তো চট্টগ্রাম তো সি বিচের পাশে। হ্যাঁ, তো সবসময় মোটামুটি সি বিচ দেখা হয়। তাহলে অবশ্যই আমার কক্সবাজারের প্রতি একটু কম টান থাকবে, ঠিক আছে? সাজেক ভ্যালি যেহেতু মোটামুটি একটু দূরে, বা এটার সাথে, সাজেকের সাথে আমার এক্সপিরিয়েন্সও কম, মানে সি বিচের তুলনায় আমার এক্সপিরিয়েন্সও কম, তাহলে অবশ্যই আমি কি করব, আমার ফার্স্ট চয়েস থাকবে আমি সাজেক ভ্যালির ট্যুরের যে প্যাকেজটা আছে এই ট্যুরের যাব, ঠিক আছে? এটা হলো আমার পার্সোনাল, এই যে এখানে যে আছে না, এখানে আমরা পড়লাম যে এই কোথায়, ইন মেকিং ইউর ওন চয়েস উই মাস্ট কনসিডার আওয়ার থটস নট ফিলিংস, এরপর মেক ইউর ওন চয়েস, আমি আমার নিজের চয়েস করি, তাহলে এটা হলো আমার কি, নিজের চয়েস, ঠিক আছে? তাহলে তোমরা এই স্টেপস গুলো ফলো করে এভাবে, আমি যে এরকম এক্সাম্পল দিলাম এই টাইপের এক্সাম্পল অনুসারে নিজের মতো করে তোমরা কোন ট্যুর প্ল্যানে, কোন ট্যুরটায় যেতে চাও, এভাবে প্ল্যানটা এক্সিকিউট করবা। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তাহলে আচ্ছা এইটা কয় পেজ আর টোটাল? ভালোই, অনেক অনেক বড় একটা চ্যাপ্টার। ওকে দেখো, ইন এভরিডে লাইফ, আমাদের প্রতিদিনের জীবনে, অফেন ইউ মেক আর্গুমেন্টস অ্যান্ড ইউজ এক্সাম্পলস, প্রায়ই কোনো না কোনো ব্যক্তি বা কোনো কিছুকে বিকল্পের মধ্যে শ্রেষ্ঠ বলার জন্য বিতর্ক, বিতর্ক আর্গুমেন্টস মানে বিতর্ক করা হয়। যেমন কোর্স অর এভিডেন্স, ফর এক্সাম্পল যেমন কোর্স অর এভিডেন্স টু সে দ্যাট সামওয়ান অর সামথিং ইজ দ্য বেস্ট অ্যামং দ্য অল্টারনেটিভস। তো প্রমাণ উল্লেখ করে যে মাঝে মাঝে, sometimes you also write text where you explain which is the best opinion using advice। মাঝে মাঝে এই যে আমি একটু আগে একটা এক্সাম্পল দিলাম না, এই এক্সাম্পল দেওয়ার মাধ্যমে কি হচ্ছে, আমি আমার ওপিনিয়নটা জানাইছি তোমাদের, ঠিক আছে? এরপর এই টাইপের, দিস টাইপ অফ টেক্সট ইজ নোন অ্যাজ এন আর্গুমেন্টেটিভ এসে। এই ধরনের লেখাগুলো কি যুক্তিমূলক প্রবন্ধ হিসেবে পরিচিত বা বিবেচিত হয়। নাও রিড দ্য ফলোইং নোট টু লার্ন অ্যাবাউট দ্য স্টেপস টু রাইট অ্যান আর্গুমেন্টেটিভ এসে। তো এখন যুক্তিমূলক প্রবন্ধ লেখার ধাপগুলো কি আমাদের নিচ থেকে, নিচের নোটটা পড়ে জানতে হবে। নিচের নোটটা কি? হোয়াট ইজ এন আর্গুমেন্টেটিভ এসে? তো আর্গুমেন্টেটিভ এসে কি জিনিস? আর an argumentative essay is a genre of writing in which you will argue for a reason or case. It requires you to investigate a topic or an issue from different angles to know about the strength and weakness of that issue, and based on the strength and weakness of the issue you have to take a position on it. In an argumentative essay, you either argue in favor or against an issue. An argumentative essay aims to convince the readers to agree with your points of view. তো মূলত আর্গুমেন্টেটিভ এসেটা আসলে কি, তোমরা কি বুঝতে পারছো এটা দ্বারা আমাকে একটু বলো তো, আর্গুমেন্টেটিভ এসেটা অর্থ কি? বলো আর্গুমেন্টেটিভ এসে অর্থ কি বুঝো তোমরা, বা না বুঝলে আমাকে বলো। যুক্তিমূলক প্রবন্ধ। হ্যাঁ, যুক্তিমূলক প্রবন্ধ। আর মানে যুক্তিমূলক প্রবন্ধটা তাহলে মানে কিভাবে আমরা প্রকাশ করতে পারি, বা কি বুঝতে পারছো এই যে এটা বললাম যে হোয়াট ইজ অ্যান আর্গুমেন্টেটিভ এসে? মানে কি কোনো কোনো বিষয়ে বুঝতে হলে সেটা সম্পর্কে আর কি, উম, উম, বা কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ,
বলো হচ্ছে। যুক্তি, সেটার ক্ষেত্রে যুক্তিগুলো কি কি আর কি সেটাকে। আচ্ছা ঠিক আছে, জিনিসটা হলো মেইনলি আর্গুমেন্টেটিভ এসে হলো যুক্তিমূলক প্রবন্ধ, রাইট? ইট ওয়াজ রাইট। তো জিনিসটা হলো যুক্তিমূলক প্রবন্ধ কি কি থাকতে পারে, আমি আর্গুমেন্ট করতে হবে, তর্ক করতে হবে, বিতর্ক করতে হবে যে এই যুক্তিটা কেন খাটবে। আমি একটা যুক্তি দিলাম, যুক্তি দেওয়ার পরে এই যুক্তিটা কেন খাটবে এটার কোনো ব্যাখ্যা দিব না, অবশ্যই ব্যাখ্যা দিতে হবে। ওটার একটা ব্যাখ্যা দেওয়ার পরে ওই ব্যাখ্যার বিপক্ষে আবার অনেকে অনেক ব্যাখ্যা দিবে, ওই ব্যাখ্যার বিপক্ষে আবার ওই ব্যাখ্যাটা কেন হলো না এটার জন্য আবার তর্ক বিতর্ক চলতে থাকবে। শেষে একটা কনভিন্স, একটা দুইজনের ভিতরে একটা, মনে করো যে আহ, এটাকে কি বলে, সুস্থ বিতর্ক বলে না, সুস্থ বিতর্ক প্রক্রিয়া শেষে একটা ফাইনাল পজিশনে আসবে যেখানে আর্গুমেন্টেটিভ অ্যাসেটা প্রকাশ পাবে যে ইয়েস এট লাস্ট এটা হয়েছে, তোমারও এটা মানলাম, আমার এটা মানলাম, আমার এই জায়গায় এই ত্রুটি ছিল, তোমার ওই যুক্তিতে এই ত্রুটি ছিল, তোমার ওই যুক্তিটা ঠিক ছিল, আমার এই যুক্তিটা ঠিক ছিল, শেষমেশ আমাদের এই বিষয়ের প্রতি আমরা এই এই যুক্তি দাঁড় করাতে পারছি। জিনিস তার আর্গুমেন্টেটিভ অ্যাসেটা হলো এই টাইপের। তো আর্গুমেন্টেটিভ অ্যাসে ডিমান্ডস লজিক্যাল এক্সপ্লেনেশন। একটা আর্গুমেন্টেটিভ অ্যাসে কি দরকার, একটা লজিক্যাল এক্সপ্লেনেশন দরকার যেখানে লজিক থাকবে, ইললজিক্যাল কোনো এক্সপ্লেনেশন চলবে না। অফ ইট পজিশন রাদার দ্যান ইউর থটস অ্যান্ড ফিলিংস। এখন তো তুমি বলো যে আমি তো ভাবতাম যে এই হতে পারতে, এই হতে পারে, আমি তো ভাবছি এই হতে পারে, আমি তো ভাবছিলাম আমি ফার্স্ট হবো কিন্তু আমি থার্ড হয়ে গেছি। এটা কোনো যুক্তিমূলক কোনো কথা হলো? এটা এটা তো কোনো যুক্তিযুক্ত কথা হলো না, এটা তো লজিক্যাল হলো না। লজিক্যাল জিনিসটা কি, যখন তোমার রেজাল্টে তুমি ফার্স্ট ফার্স্ট পজিশন হোল্ড করবা তখনই সেটা যুক্তিযুক্ত হবে যে আমি ভাবছিলাম আমি ফার্স্ট হবো অ্যান্ড আই ডিড দ্যাট, আমি ফার্স্ট হয়েছি। ঠিক আছে, তখন তোমার থটসটা তোমার এর সাথে মিলবে। তো কিন্তু থটস তো সবসময় আর মিলবে না, থটস তো সব মানে আমার চিন্তা ভাবনা তো সবসময় বাস্তবে রূপ নেয় না, তাই না? তাহলে অবশ্যই থটস হবে না, ফিলিংস হবে না, ওটা অবশ্যই লজিক্যাল এবং proven হইতে হবে। Suppose you are trying to get your parents to buy a bicycle for you and you can offer one of two arguments in your favor. You may tell your parents you should buy me a bicycle because I just want you to should buy me a bicycle because cycling is good exercise and it saves some time to get home from school. আচ্ছা ঠিক আছে, এখন তুমি চাচ্ছ যে তোমার প্যারেন্টস তোমাকে একটা আহ, ইকে কি বলে, একটা সাইকেল কিনে দেবে, বাইসাইকেল কিনে দেবে। এখন তুমি তোমার প্যারেন্টসকে দুইভাবে বুঝাইতে পারো, দুইভাবে কিভাবে, দুইভাবে এখানে এক্সপ্লেনেশন দেখা যাচ্ছে। প্রথম এক্সপ্লেনেশন হলো খুব মানে হার্শ ভাবে বলতে খুব রূঢ় ভাবে, যে বলতেছে আমার সাইকেল তোমার বাবা মা জিজ্ঞেস তোমার কেন সাইকেল দরকার, তুমি বলতেছো যে আমি চাই যে তোমরা আমাকে কিনে দাও, আমি শুধু এটাই চাই, আর কিছু আমার আমার চাও তো তুমি আমাকে সাইকেল কিনে দিবা। এটা হলো প্রথম কথা, ইউ শুড বাই মি বিকজ আই জাস্ট, কারণ আমি চাই এই কারণে কিনে দিব, মানে আমি চাই তাই কিনে কিনে দিতে হবে, এই টাইপের কথা। এরপরে আরেকটা আর্গুমেন্ট তুমি দিতে পারো যে যে তোমাদের আমাকে সাইকেল কিনে দেওয়া উচিত কারণ সাইকেল চালালে ভালো এক্সারসাইজ হয়, তারপরে এটা অনেক টাইম সেভ করে, তারপরে এটা আমি যখন স্কুলে যাই তখন স্কুলে যাওয়া আসার ক্ষেত্রে অনেক টাইম সেভ করে। এভাবে সুন্দর একটা আর্গুমেন্ট দিতে পারো। এখন কোন আর্গুমেন্টটা তোমার বেশি কার্যকরী হবে বলো তো এই দুইটার ভিতরে, কোন যুক্তিটা? সেকেন্ডটা। সেকেন্ডটা, সেকেন্ডটা হবে। দ্য ফার্স্ট আর্গুমেন্ট ইজ বেসড এন্টায়ারলি অন ফিলিংস। এটা কিন্তু পুরোটাই ফিলিংস এর উপরে বেস করতেছে। হ্যাঁ, আমি আমার ফিলিংস এর উপর কন্ট্রোল রাখতে পারি নাই, এখানে বলে দিচ্ছে আমি চাই তাই আমাকে কিনে দিতে হবে, এই টাইপের কথাবার্তা, উইদাউট এনি ফ্যাকচুয়াল ব্যাকআপ। কোনো ফ্যাক্ট নাই কিন্তু এটার ভিতরে যে আমি চাই তাই কিনে দিতে হবে। আমি চাই, আরে তুমি চাইলে কি আমি কিনে দিব নাকি, এটার ভিতরে কোনো একটা ফ্যাক্ট থাকতে হবে না, যে এর কোনো রিজন থাকতে হবে, তো আমার কিনে দেওয়ার একটা রিজন থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে, কিনে দেয় অনেকে, কিন্তু এটা তো মানে লজিক্যালি ঠিক না। এরপর দেখো, whereas the second one seems logical, সেকেন্ডটা কিন্তু আসলে খুব ভালো একটা লজিক দিছে, যে সেভ টাইম, তারপর এক্সারসাইজ, ভালো একটা লজিক দিছে। হ্যাঁ, your parents are more likely to respond positively to the second argument because it demonstrates that you have reasons to have a bicycle. Similarly, a logically explained argumentative essay will show the readers that your point has a বেসিস ইন ফ্যাক্টস নট জাস্ট ফিলিংস অ্যান্ড ইমোশনস। তাহলে তাহলে জিনিসটা কি হলো, তুমি যখন একটা আর্গুমেন্ট দাঁড়া করা, বা আর্গুমেন্টে অবশ্যই কি থাকতে হবে, সুন্দর একটা লজিক থাকতে হবে, হাম্বলনেস থাকতে হবে। যখন তুমি কারো কাছে কিছু চাচ্ছ, বিশেষ করে প্যারেন্টসের কাছে, তখন কি থাকতে হবে, হাম্বলনেস থাকতে হবে, যাতে তারা তোমার আর্গুমেন্টটা ঠিকভাবে বা লজিক্যালি নিতে পারে, যে না, ও যেটা বলছে ওটা তো আসলে ঠিক। হ্যাঁ, এটা তো ওর জন্য ভালো, তাহলে আমরা কেন দিব না? ঠিক না, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা দেখো, নাও লেটস ফাইন্ড আউট দ্য স্টেপস টু রাইট অ্যান আর্গুমেন্টেটিভ এসে। হ্যাঁ, তো একটা আর্গুমেন্টেটিভ এসে কিভাবে করতে পারি আমরা, এখানে বিভিন্ন ধরনের স্টেপ আছে। স্টেপ ওয়ান, ফাইন্ড এন ইস্যু অর এ টপিক। ফার্স্টে কি করতে হবে, একটা টপিক তোমাকে বের করতে হবে, যে এই টপিকের উপর আমি
আর্গুমেন্টেটিভ এসে লিখবো, যেমন উপরের টপিকটা কি ছিল, সাইকেল, বাইসাইকেল, এই টাইপের কোন একটা টপিক লাগবে। To write an essay, argumentative essay, first of all, you need to look for a topic that you can better argue on. হ্যাঁ, চুজ ইউর পজিশন, তোমার পজিশনটা কোন জায়গায় আসলে, তোমার পজিশনটা আসলে কোন জায়গায়, এটা তোমাকে চুজ করতে হবে। টু ডিসাইড ইউর পজিশন, টু ডিসাইড ইউর ভাইয়া পজিশন। জেনারি মানে কি? হ্যাঁ হ্যাঁ, জেনারি মানে কি? কোথায়, কোন জায়গায়? ভাইয়া ছিল 32 নম্বর পেজে উপরে। ভাইয়া তো হোয়াট ইজ অ্যান আর্গুমেন্টেটিভ এসে এর ডেফিনেশনে। আহ, কোন জায়গায় আমি ঠিক পাচ্ছি না। ভাইয়া হোয়াট ইজ অ্যান আর্গুমেন্টেটিভ এসে এর নিচে অ্যান আর্গুমেন্টেটিভ এখানে, এসে ইজ ও জেনারি অ্যান্ড জেনারেল, আচ্ছা এটা হলো রীতি বা ধারা, ধারা আছে না, রীতি বা ধারা, বা কোনো কোনো কিছুর প্রকারভেদ, প্রকারভেদ আছে না, ওই টাইপের আর কি। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, আচ্ছা ঠিক আছে, ফাইন্ড এন ইস্যু, ফার্স্ট একটা টপিক সিলেক্ট করতে হবে। আহ, তারপরে চুজ ইউর পজিশন, টু ডিসাইড ইউর পজিশন, ব্রেইনস্টর্ম এন্ড থিঙ্ক ক্রিটিক্যালি অ্যাবাউট দ্য ইস্যু অর টপিক। তুমি যে টপিকটা আছে তোমার, ওইটা সুন্দর করে আগে ভাবতে হবে যে আমার টপিকটা কি। হ্যাঁ, ওই টপিকটার উপর বেস করে আমার পজিশনটা কোন জায়গায় আছে। যেমন আমি বাসায় একটা সাইকেল চাচ্ছি, ঠিক আছে, তো সাইকেল চাওয়ার জন্য আমার লজিক আছে, ঠিক আছে, আমার পজিশনও ভালোই আছে। পজিশন বলতে কি বুঝো? মনে করো যে আজকে আমি আমার দেই উদাহরণ দেই, আজকে আমার রেজাল্ট দিছে, সাপোজ আজকে আমার রেজাল্ট দিছে, কিসের রেজাল্ট দিছে, এইচএসসি রেজাল্ট দিছে সাপোজ। তো আর সবার এক্সপেকটেশন ছিল আমি জিপিএ 5 পাবো, তো আমি জিপিএ 5 পাইনি, আমি খারাপ রেজাল্ট করছি, আমি 4.5 বা 4.6 সামথিং পাইছি। হ্যাঁ, তো আজকে আমি যে বলতেছি বাসায়, আজকে আমি যে আব্বু আম্মুকে বলতেছি যে আব্বু আমার একটা সাইকেল লাগবে, তাহলে তোমার পজিশনটা কি ওই জায়গায় আছে সাইকেল চাওয়ার মতো? বুঝতে পারছো যে তোমার পজিশন জিনিসটা কি? চুজির পজিশন, এই জিনিসটা তোমরা বুঝতে পারছো? পজিশন জিনিসটা বুঝতে বুঝতে পারছো যে কোন জায়গায় পজিশনটা, পজিশন না কখন ভাইয়া। ভালো হবে? আচ্ছা আমি বলি, পজিশন কখন ভালো হবে, পজিশন বলতে তোমার অবস্থান আসলে, তুমি যেটা চাচ্ছ, তুমি যেটার উপরে আর্গুমেন্ট করবা। মনে করো সাপোজ তুমি কিছু একটা চাইবা, হ্যাঁ আর্গুমেন্ট, মনে করো কিছু একটা চাইবা যে বাসায়, বলবা যে আমার একটা, তোমার অনেক দিনের শখ, তোমার একটা সাইকেল দরকার, বা তোমার অনেক দিনের শখ তোমার একটা পার্সোনাল মোবাইল হবে, একটা স্মার্টফোন হবে। হ্যাঁ, একটা স্মার্টফোন তুমি চাইবা চাইবা বাসায়। এখন তোমার বাবা বলছে যে তোমাকে, তুমি এইচএসসি তে ভালো রেজাল্ট করলে আমি তোমাকে একটা স্মার্টফোন গিফট করব, ঠিক আছে। এখন এইচএসসি রেজাল্ট দিছে, আহ, তোমার পজিশন অনেক ভালো আসে, তুমি গোল্ডেন গোল্ডেন এ প্লাস পাইছো। তখন তুমি কি বলতে পারবে না যে বাবা তুমি তো বলছিলে আমাকে একটা স্মার্টফোন গিফট করবা, এখন আমার স্মার্টফোন কোথায়? বলতে পারবে না? জি বলতে ভাইয়া। পারবে, বলতে পারবে কি না যে আমি তো জিবি 5 পাইছি, তাহলে আমার স্মার্টফোন মোবাইল কোথায়, আমার তো আমাকে মোবাইল কিনে দাও, তুমি তো বলছিলে আমাকে মোবাইল কিনে দিবা আমি জিবি 5 পাইলে, আমি তো গোল্ডেন এ প্লাস পাইছি, তাহলে তো তোমার অবশ্যই মোবাইল কিনে দেওয়া উচিত। তখন কি তোমার পজিশনটা কোন জায়গায় থাকবে, তোমার পজিশনটা অনেক মানে, তুমি যে একটা হার্ড পজিশনে থাকবে না যে আমি তো আমার যুক্তিতে আমি ঠিক আছি, আমি, তুমি চাইছো আমি যে জিবি 5 পাই, আমি জিবি 5 পাইছি, তাহলে এখন কিনে দাও। তোমার পজিশনটা তাহলে এখন কোন জায়গায় অনেক স্ট্রং, তোমার পজিশনটা কিন্তু এখন স্ট্রং। বাট তুমি যদি ভালো রেজাল্ট না করো, জিপিএ পাইলা না, তাহলে তোমার পজিশনটা উইক হয়ে গেল না? তুমি কি এখন চাইতে পারবা বাসায় যে তুমি তো বলছিলে আমাকে ফোন কিনে দিও, আমাকে এখন ফোন কিনে দাও? যদি রেজাল্ট ভালো না হয় তাহলে তো তোমার পজিশনটা উইক হয়ে গেল, ঠিক আছে না? এইটাকেই বলে পজিশন, চুজির পজিশন, তোমার পজিশনটা কোন জায়গায় আছে এটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। দেখো এটা তো একটা এক্সাম্পল দিলাম, আরেকটা এক্সাম্পল এমন হইতে পারে যে ফ্যামিলিতে ফিনান্সিয়াল ক্রাইসিস চলতেছে, টাকা পয়সার অভাব চলতেছে, ধরো যে সাপোজ টাকা পয়সার একটা মাসে, কোন একটা মাসে ঈদের মাস চলতেছে, ধরো সামনে যে কোরবানি ঈদ, তো সবাই তো মোটামুটি কোরবানি ঈদে ভালো খরচ টরচ করে, তো তখন কি ফ্যামিলিতে টাকা পয়সা মোটামুটি একটু কম থাকে। তো ওই টাকা ওই ওই টাইমে তুমি একটা বড় দামি কোনো একটা জিনিস চাচ্ছ, দামি কোনো একটা গিফট বা দামি কোনো কিছু একটা কিনে কিনে কিনতে চাচ্ছ, যে বলতেছো যে আব্বু আমাকে বা আম্মু আমাকে এটা কিনে দাও, এটা কি আমার এটা দরকার, এটা কিনে দাও, ধরো যে চাচ্ছ যেটা দাম অনেক। হ্যাঁ, তো ওই মাসে আবার ফ্যামিলিতে
ক্রাইসিস, টাকা পয়সার ক্রাইসিস চলতেছে, তাহলে তো তখন ওই মাসে তো আর কিনে দেওয়া পসিবল না। তাহলে কি তোমার ওই মাসের জন্য তোমার পজিশনটা উইক। তাহলে তোমার বুঝতে হবে যে কোন মাসে কখন চাইতে হবে, কখন আমার আব্বু আম্মুর কাছে পর্যাপ্ত টাকা থাকবে, কখন আমাকে তারা সেটা দিতে পারবে। হ্যাঁ, তাহলে এইটাই হলো, এই জিনিসটা হলো, এই জিনিসটা বুঝতে পারাই হলো চুজ ইউর পজিশন। তোমার পজিশনটা আসলে কেমন, আমার পজিশনটা উইক, আমার পজিশনটা কি স্ট্রং, এরপরে আমি যে টপিকটা সিলেক্ট করছি এই টপিকটা আমি চাইতে পারবো। বুঝতে পারছো? তাহলে কি টু ডিসাইড ইউর পজিশন ব্রেইনস্টর্ম এন্ড থিঙ্ক ক্রিটিক্যালি। তো কি ভাবতে হবে যে আমার পজিশনটা আসলে কোন জায়গায়, হ্যাঁ, আমার আব্বু আম্মুর পজিশনটা আসলে কোন জায়গায়, এটার পরে তারপরে আমাদের টপিকটা উঠাইতে হবে। এরপর দেখো প্ল্যান ইউর এসে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ দ্যাট ইউ কান্ট skip it. If you put your best effort in this stage, your writing will be much easier. Remember, if you start the essay well, the rest will follow. এসে মানে কি বলো তো? এসে মানে কি এসে? রচনা। হ্যাঁ, রচনা। তাহলে কি এই পার্টটা কি করতে হবে আমরা দেখি। আর তোমরা এই দুইটা পার্ট বুঝতে পারছো, ফাইন্ড এন ইস্যু, তারপর চুজ ইউর পজিশন। জি ভাইয়া। শিওর চুজ ইউর পজিশনটা বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যালো? জি ভাইয়া, বুঝেছি। আচ্ছা, ও কি নাই নাকি, কখন লিভ নিল? আচ্ছা ঠিক আছে, এরপরে দেখি কি হয়। Here we are following a common method for writing an argumentative essay, the five paragraph approach. This is, however, by no means the only formula for writing such essay. তো এসে লেখার জন্য এখানে একটা নিয়ম দেওয়া আছে, যে পাঁচটা টপিক দেওয়া আছে। এই পাঁচটা টপিক দেখো, দ্য প্ল্যান অফ রাইটিং দ্য এসে, দ্য ইন্ট্রোডাকশন। এসে একটা রচনার কথা বলতেছে, রচনাতে যা যা থাকে এগুলোর কথা বলতেছে। ইন্ট্রোডাকশন থেকে জানো যে ইন্ট্রোডাকশন থাকে, ইন্ট্রোডাকশন দ্য ইস্যু, ইন্ট্রোডাকশন দ্য ইস্যু অর টপিক। তো টপিকের উপরে একটু হালকা ইন্ট্রোডাকশন বা ভূমিকা থাকে। এবার ব্যাকগ্রাউন্ড এন্ড কানেক্টিং ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিক। তো টপিকের উপরে কি একটা মানে টপিকের পিছনের ব্যাকগ্রাউন্ড বলতে পাস্টে কি কি ছিল, টপিকটা কোত্থেকে আসছে, বা টপিকের ব্যাকগ্রাউন্ড কি, এটা নিয়ে একটা ছোটখাটো একটা আরেকটু লেখা থাকে। থিসিস স্টেটমেন্ট। থিসিস স্টেটমেন্ট কি, টেক ইউর পজিশন অ্যাবাউট দ্য ইস্যু। হেয়ার ইউ হ্যাভ টু রাইট ইট ক্লিয়ারলি ওয়েদার ইউ আর আর্গুইং ইন ফেভার অফ অনলাইন লার্নিং অর ফেস টু ফেস লার্নিং। ঠিক আছে, থিসিস স্টেটমেন্টটা বলতে তোমার পজিশনটা কি, ওই যে পজিশন পড়লাম আমরা, পজিশনটা কি, ওই পজিশনটা তোমার এখানে ইস্যুর সাথে কনভার্ট করতে হবে। হেয়ার ইউ হ্যাভ টু রাইট ইট ক্লিয়ারলি, এখানে তোমাকে তোমার পজিশন সম্পর্কে ক্লিয়ারলি লিখতে হবে। এরপরে দেখো ইন্ট্রোডাকশন গেল। এরপরে বডি প্যারাগ্রাফ ওয়ান, বডি প্যারাগ্রাফ ওয়ান টু থ্রি, তিনটা বডি প্যারাগ্রাফ থাকে। হ্যাঁ, তিনটা বডি প্যারাগ্রাফ। প্রথম বডি প্যারাগ্রাফে কি থাকে, টপিক সেন্টেন্স থাকে। স্টেটমেন্ট টু এস্টাবলিশ ইউর পজিশন, এখানে কি টপিক সেন্টেন্সটা লিখবা, স্টেটমেন্টস টু এস্টাবলিশ ইউর পজিশন, কিছু একটা ওই টপিকটা সম্পর্কে এমন কিছু লিখবা যেটা দিয়ে তুমি তোমার স্টেটমেন্ট প্রকাশ করতে পারো যে না, এই টপিকটার সাথে আমি আমার পজিশন অল ওকে, এন্ড টপিকটা ঠিক আছে। এরপরে এক্সপ্লেইন এন্ড সাপোর্ট ইউর আর্গুমেন্ট উইথ এভিডেন্স। তো এক্সপ্লেইন করবা বা বর্ণনা করতে হবে, আর সাপোর্ট করতে হবে আর্গুমেন্টকে এভিডেন্সের সাথে। এভিডেন্স বলতে হিস্টোরি তুমি বলতে পারো, বা উইকিপিডিয়া বলতে পারো, বা এখানে বা কোনো হিস্টোরিক্যাল মুভমেন্টের কথা লিখতে পারো। এগুলো হলো এভিডেন্স। তারপরে কনক্লুশন, মানে এই বডি প্যারাগ্রাফের কনক্লুশন। এরপরে দা বডি প্যারাগ্রাফ টু লিখবা। বডি প্যারাগ্রাফ টু তে কি হবে, টপিক সেন্টেন্স যেটা আছে, টপিক যেটা সিলেক্ট করছো এটা নিয়ে আরেকটু লিখবা। এক্সপ্লেনের সাপোর্ট সেম ভাবে এক্সপ্লেন করবা। এরপরে আবার কনক্লুশন। বডি প্যারাগ্রাফ থ্রিতেও সেম কাউন্টার আর্গুমেন্ট করতে হবে। কাউন্টার আর্গুমেন্ট বলতে এইখানে যে আর্গুমেন্টটা লিখছিলা প্রথম প্যারাগ্রাফে, যে আর্গুমেন্টটা লিখছিলে, এটার কাউন্টার আর্গুমেন্ট, মানে এটার বিপরীতে তুমি একটা আর্গুমেন্ট করবা। বিপরীতে আর্গুমেন্ট করে আবার নিজে এক্সাম্পল দিবা, নিজে নিজে ওটার কনক্লুশন লিখতে হবে। এরপরে তিনটা প্যারাগ্রাফ গেল। তিনটা প্যারাগ্রাফ কি বুঝতে পারছো? প্রথম প্যারাগ্রাফটা কি সম্পর্কে হবে বলো তো আমাকে। বলো তো তিনটা প্যারাগ্রাফ কিভাবে লিখবা। জি ভাইয়া। তিনটা প্যারাগ্রাফের কথা যে বললাম, তিনটা প্যারাগ্রাফ কিভাবে লিখবা।
এই যে ভাইয়া বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, বডি প্যারাগ্রাফ 3। হুম, মানে ভাইয়া হচ্ছে না, আমাকে 3টা বডি প্যারাগ্রাফ লিখতে হবে, তার মধ্যে প্রত্যেকটাতে মধ্যে প্রথম 2টাতে আমাকে যে সম্পর্কে আমি লিখবো সেই হ্যাঁ, সম্পর্কে একটা মেইন জিনিসটা লিখতে হবে। মেইন তারপরে জিনিসটা বলতে তোমার, হ্যাঁ, তুমি যে টপিকটা সিলেক্ট করবে ওই টপিক সম্পর্কে 1 থেকে 2 বা 2 থেকে 3 লাইনের ভিতরে ওই টপিকটা সম্পর্কে কিছু একটা লিখবা, কিছু একটা বলতে ওই টপিকটা সম্পর্কে আর কি, হ্যাঁ, টপিকটা সম্পর্কে লিখবা। এরপরে এক্সপ্লেইন করতে হবে, এক্সপ্লেইন আর সাপোর্ট করতে হবে তোমার আর্গুমেন্টের উপরে, এক্সপ্লেইন আর সাপোর্ট করতে হবে। এরপরে বডি প্যারাগ্রাফ 3 তে কি করবা? বডি প্যারাগ্রাফ 3তে হচ্ছে আমার যে বিপরীত পক্ষ যে আছে সে কি কি উপস্থাপন করতে পারে বা তার কি কি দিকগুলো ঠিক হতে পারে সেটা আমি তুলে ধরবো। হ্যাঁ, গুড। আচ্ছা, এরপর দেখো কনক্লুশনে সামারি অফ দ্য মেইন পয়েন্ট। তো মেইন পয়েন্ট, যে মেইন পয়েন্টস গুলো দিছো তুমি এই পুরা এসেতে, এই এসে পুরা মেইন পয়েন্টস এর একটা ছোট্ট সামারি দিয়ে দিবা, যে আমি এই মেইন পয়েন্ট গুলা যেগুলো লিখছো ওইগুলো একটা ছোট্ট সামারি দিবা। ছোট্ট বলতে 3টা বা 4টা যদি মেইন পয়েন্ট থাকে তাহলে 4 দুগুণে 8 লাইন, বেশি হলে 8টা সেন্টেন্সের ভিতরে একটা সামারি কমপ্লিট হয়ে যাবে। সামারির পরে রিস্টেটমেন্ট অফ ইউর পজিশন, তোমার পজিশনটার আবার একটা রিস্টেট করবা যে না সবকিছুর পরে যে আমি এইটার পক্ষ নিচ্ছি, এটার পক্ষ নিচ্ছি কেন, আসলে কেন, কি কারণে আমি এটার পক্ষ নিচ্ছি। তো আমার পক্ষ তাহলে আমি আসলে এই কি বলে আমি যে পক্ষ নিচ্ছি এটা আসলে ঠিক, এই সম্পর্কে একটা যুক্তি যুক্ত দিয়ে তারপরে সেটা কনক্লুশন বা এন্ড করবা। ঠিক আছে? ক্লিয়ার কিভাবে একটা এসে হবে? জি ভাইয়া। ভাইয়া হচ্ছে এখানে বডি প্যারাগ্রাফ 1 আর 2 বলতে কি আমি কারণগুলো তুলে ধরবো? না, আমি বলি একটা প্যারাগ্রাফ এসে এসে দেখবা যে খন্ড খন্ড থাকে। হ্যাঁ, এসে যখন পড়বা তোমরা দেখবা যে এসেটা মেইনলি পার্ট পার্ট করা থাকে। হ্যাঁ, এসে মেইনলি তোমার এই যে ইন্ট্রোডাকশন পার্ট থাকে একটা, বডি প্যারাগ্রাফ 1 পার্ট থাকে একটা, 2 থাকে একটা, 3 থাকে একটা, আর কনক্লুশন পার্ট থাকে একটা। এখানে আর কি জাস্ট তোমার তুলে ধরছে যে তুমি কিভাবে একটা এসের একটা স্ট্রাকচার করতে পারো, এটা জাস্ট একটা স্ট্রাকচার। ঠিক আছে, এইভাবেই যে তোমার এসে লিখতে হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, এটা জাস্ট একটা স্ট্রাকচার লেখা, এই স্ট্রাকচার অনুযায়ী তুমি লিখতে পারো। কিন্তু যদি কোশ্চেন আসে যে একটা এসের স্ট্রাকচার কিভাবে আসবে, তাহলে এই স্ট্রাকচার এটা তোমাকে লিখতে হবে সেম ভাবে। ঠিক আছে? জি ভাইয়া। এই যে এটা সেম ভাবে, এই যেটা আছে সেম ভাবে তোমাদের লিখতে হবে। এই বডি প্যারাগ্রাফ 1, 2, 3 এইভাবে যদি বলে যে স্ট্রাকচার লিখো, আর যদি এসে আসে তাহলে এইভাবে লিখতে হবে এমন কোনো কথা নেই। এসে তুমি যেভাবে শিখছো, যেভাবে মুখস্থ করছো এভাবে লিখতে পারবা। ঠিক আছে? জি ভাইয়া। ওকে, সো লেটস স্টার্ট রাইটিং দ্য এসে। ওরা এখানে একটা ইন্ট্রোডাকশন দিছে, একটা এসে লিখছে। হ্যাঁ, এসে এই যে বডি প্যারাগ্রাফ 1, তারপরে দেখো বডি প্যারাগ্রাফ 2, বডি প্যারাগ্রাফ 3, তারপর কনক্লুশন। কনক্লুশন কোথায়? এই যে দা কনক্লুশন। ঠিক আছে, এইখানে ওরা সুন্দর করে আবার ডেমো দিয়ে দিছে, তোমরা এটা পড়ে নিও, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবা। ঠিক আছে, এই দেখো, সো লেটস স্টার্ট। ওরা একটা ডেমো সুন্দর মতো দিয়ে দিছে, বডি প্যারাগ্রাফ কিভাবে হবে, বডি প্যারাগ্রাফ 1 কিভাবে হবে, তারপর 2, 3 আর কনক্লুশন। এটা পড়াইতে হবে নাকি পড়তে পারবা? আচ্ছা, আমি একবার দেখাই দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। অ্যান অ্যাটেনশন গ্র্যাবার, দিস ইজ ইন্ট্রোডাকশনে কি হবে, ফার্স্টে কি একটা মনে করো যে আমি তোমাদের এক্সামিনার বা আমি তোমাদের খাতা কাটতেছি, তোমরা একটা এসে লিখছো, আমি তোমাদের খাতা কাটতেছি। তো এমন একটা সেন্টেন্স দিয়ে তোমাদের এসে স্টার্ট করতে হবে যাতে যেটা আমার অ্যাটেনশন গ্র্যাব করতে পারে বা অ্যাটেনশন সিক করতে পারে। আমি যে বলি ওয়াও, ফার্স্ট সেন্টেন্সটা দেখি যাতে বুঝতে পারি যে বা মনে হয় যে আমার যে বাহ, অনেক সুন্দর একটা সেন্টেন্স হয়েছে, এটাকে বলে অ্যাটেনশন গ্র্যাবার। Attention grab, this is something to grab the reader's attention to make them want to continue reading. হ্যাঁ, যে একটা ফার্স্টের লাইনেই খুব ভালো লাগছে, তো এটা আমাকে কি করছে, কন্টিনিউ রিডিং বা পড়তে বলছে যে পরের সেন্টেন্স গুলো আরো পড়ি, এত সুন্দর লাগতেছে। ইট ডাজন্ট গিভ দ্য রাইটার্স পয়েন্ট অফ ভিউ বাট
rather gets the attention of the readers. For our topic, we may write, can you imagine a world without schools and classrooms? ঠিক আছে, এটা একটা attention grabber লাইন। ঠিক আছে, এই টাইপের সেন্টেন্স লিখতে পারো। এরপর ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কানেক্টিং ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিক। দিস পার্ট উইল সেট এ কনটেক্সট অফ দ্য টপিক অ্যান্ড টেল দ্য রিডার্স দ্যাট হোয়াই দ্য টপিক ইজ ইম্পর্টেন্ট। মানে এই জিনিসটা, এই ব্যাকগ্রাউন্ড আর কানেক্টিং যে ইনফরমেশনটা আছে, এই পার্টটা কি করে, তোমার একটা কনটেক্সট ফিল করে, একটা কনটেক্সট দিয়ে দেয় যে আসলে আমি কি নিয়ে লিখতেছি, হ্যাঁ, আমার লেখাটা কি নিয়ে, এটার একটা কনটেক্সট দেয়। আর একটা ছোটখাটো একটা সামারি দেয় যে একটা রিডারের বা একজন যে পড়তেছে তার কেন এটা পড়া উচিত। ঠিক আছে, এটা হলো ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কানেক্টিং ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিক। এরপরে দ্য concept of traditional education has changed radically within the last couple of years. The concept of traditional education some educational, এই যে এটা ব্যাকগ্রাউন্ডটা লিখতেছে কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের লেখাটা লিখতেছে, এটা লিখ দিয়ে যে লেখাটা, বুঝতে পারছো? The concept of traditional education has changed radically within the last couple of years. Radically অর্থ কি বলতো? কেউ বলতে পারবো রেডিক্যালি অর্থ কি? না ভাইয়া। মানে দ্রুত গতিতে। হ্যাঁ, দ্রুত গতি বা আমূল পরিবর্তন যেটা বলে, হ্যাঁ। The concept of traditional education has changed radically within the radical কি, রেডিকেলটা কেমিস্ট্রি একটা ওয়ার্ড, রেডিকেল রিঅ্যাকশন বলে। রেডিকেল রিঅ্যাকশন খুব দ্রুত হয়, হ্যাঁ, খুব দ্রুত গতির একটা রিঅ্যাকশন হয়, ওইটার থেকে রেডিকেল আসে। রেডিকেল উইদিন দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স সাম এডুকেশনাল ইনস্টিটিউশনস টেন্ড টু শিফট টু অনলাইন ক্লাসেস ডিউ টু দেয়ার ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অপরচুনিটিস। এই যে দেখো, অনলাইন ক্লাসের কথা এখানে ইনক্লুড করা হয়েছে, যে ম্যাক্সিমাম ইনস্টিটিউশন কি করছে, অনলাইন ক্লাসে শিফট হয়েছে বা শিফট হইতে বাধ্য হয়েছে, যে লাস্ট কয়েক বছরের ঘটনার কারণে বা অফলাইন ক্লাস না নিতে পারার কারণে তারা অনলাইন ক্লাসে শিফট হয়েছে। তো ইট বিকামস এ significant concern for all related to this sector, especially after the COVID situation. তাহলে এইটুক পরে তোমরা কি বুঝতে পারলা যে এটা কিসের উপর লেখাটা হতে পারে? বলো তো কিসের উপর লেখাটা হতে পারে? অনলাইন ক্লাস। হ্যাঁ, অনলাইন ক্লাসে কেন শিফট হয়েছে এটার উপরে একটা এসে তৈরি হচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এরপরে দেখো দ্য থিসিস স্টেটমেন্ট। এরপরে ছিল যে থিসিস স্টেটমেন্টটা কি, দিস ইজ ইউর অপিনিয়ন, ইট ইজ দ্য কোর অফ ইউর আর্গুমেন্ট অন হুইচ ইউর এসে উইল বি বিল্ড। হ্যাঁ, এইটাই একটা মেইন, একটা কোর বলতে মধ্য, একটা মধ্য বুঝে, কোর বলে মেইন বা মধ্য, of your argument on which your essay will be built, এটার উপর ভিত্তি করে তোমার এসেটা বিল্ড হবে। ঠিক আছে, so it needs to be strong and well reasoned. You will expand on it with facts and sources, not just feelings. You may use the following template to write your thesis statement. ওকে, টেমপ্লেটটা দেখো কি হতে পারে। Though online learning creates opportunities for the students to enhance learning, it can't replace face-to-face learning because learning is a two-way process and we learn through interaction. Interaction. If we put together all three parts, and our interaction will look like the following. এখন দেখো, আমরা যদি এইটা, এই যে এইটা, সরি, এটা থেকে শুরু, এইটুকু, এইটুকু, তারপরে এইটুকু আর এইটুকু, হ্যাঁ, এই তিনটা যদি একসাথে মিলাই তাহলে আমাদের ইন্ট্রোডাকশনটা কি টোটাল এই টাইপের দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে ইন্ট্রোডাকশনটা কয় ভাগে হয়েছে বলো তো? 3 ভাগে। 3 ভাগে হয়েছে। কনফিউশন কেন? কনফিউশনের তো ওয়ে নাই। দেখো, ফার্স্টে হয়েছে একটা অ্যাটেনশন গ্র্যাবার, একটা ফার্স্ট লাইনটা হবে অ্যাটেনশন গ্র্যাবার একটা লাইন। এরপরের লাইনটা হবে কি ব্যাকগ্রাউন্ড এন্ড কানেক্টিং ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিক। এরপরেরটা কি হবে দ্য থিসিস স্টেটমেন্ট। হ্যাঁ, এই তিনটার উপর বেস করে আমার ফুল ইন্ট্রোডাকশনটা হবে। তাহলে বুঝতে পারছো ইন্ট্রোডাকশনের 3 পার্ট।
জি ভাইয়া। ওকে, আচ্ছা এরপরে বডি প্যারাগ্রাফ 1 কিভাবে হবে, টেমপ্লেট দেওয়া আছে। তারপর বডি প্যারাগ্রাফ 2 কিভাবে হবে, এটা লিখে আছে। বডি প্যারাগ্রাফ 2 2 আর 1 কিন্তু সেম, 2 আর 1 সেম, তাই 2 ওরা লিখে নাই। বডি প্যারাগ্রাফ 1 এখানে দেওয়া আছে টপিক সেন্টেন্স, ফার্স্টে হবে টপিক সেন্টেন্স। এই যে দিস ইজ দ্য ফার্স্ট রিজন ফর ইউর আর্গুমেন্ট লিস্টেড ইন দ্য থিসিস। সাপোজ the body paragraph 1 or argumentative essay, the first argument is learning mostly happens through communication and interaction between the teacher student and the student। ঠিক আছে, এটা হলো আমার কি কন্টেন্ট, এটাই হলো আমার ফার্স্ট কন্টেন্ট। এরপর টেমপ্লেট হবে ওয়ান অফ দ্য প্রাইমারি রিজন হোয়াই ইজ বিকজ, এটা উই মে রাইট ওয়ান অফ দ্য রিজনস হোয়াই অনলাইন লার্নিং can't replace face-to-face learning is that learning is a two-way process and people learn better through interaction। ঠিক আছে, এইভাবে আমরা বডি প্যারাগ্রাফ 1 কমপ্লিট করতে পারি। বডি প্যারাগ্রাফ 1 এর পরে এটা আমরা যে একটা শিখছিলাম দেখো, কাউন্টার আর্গুমেন্ট। ঠিক আছে, বডি প্যারাগ্রাফ 3 তে আমরা কি করব, কাউন্টার আর্গুমেন্ট। এখন দেখো বডি প্যারাগ্রাফ 1 তো দেখলা, 2 ও সেম ভাবে হবে। 3 তে দেখো, ইন দিস প্যারাগ্রাফ উইল অ্যাকনলেজ দ্য অপোজিং পয়েন্ট অফ ভিউ এন্ড ডিসকাস দ্য কনফ্লিকশন। কনফ্লিকশন অর্থ কি বলো তো, কনফ্লিকশন অর্থ কি? কনফ্লিকশন, ভাইয়া কোয়ারেল। কনফ্লিকশন অর্থ কি বললা? ভাইয়া ঝগড়া। কনফ্লিকশন অর্থ আসলে ঝগড়াও না। কনফ্লিকশন এখানে বুঝাইছে যে একটা আরেকটার সাথে যাতে মানে পরস্পর বিরোধী বা দ্বন্দ্বী এই টাইপের না হয় এমনি। ভাইয়া আহ, দ্বন্দ্ব। ও- হ্যাঁ, বুঝি নাই, আরেকবার বলো, আমি বুঝতে পারি নাই। হ্যাঁ দ্বন্দ্ব। হ্যাঁ হ্যাঁ, দ্বন্দ্ব দ্বন্দ্ব টাইপের যাতে না কনফ্লিকশন হয়। তা দেখো কোথায় অপিনিয়ন্স অন দ্য টপিক রাদার দ্যান এক্সপ্লেইনিং হাউ দিস ডিফারিং opinions are wrong outright, you should note how opinions that do not align with your thesis must not be well informed or how they might be out of date। So let's start writing। দেখো কি লিখছে, some may agree with the advancement of technology, online classes will be the best opinion for learning as they are flexible and less expensive। অনলাইন ক্লাসেস কেন বেশি মানে বেশি জনপ্রিয় হওয়া উচিত, কেন ওরা এখানে লিখছে যে কেন জনপ্রিয় হওয়া উচিত, কেননা এটা অনেক ফ্লেক্সিবল। তুমি আহ, যেখানে সেখান থেকে জাস্ট ইন্টারনেটের মাধ্যমে অনলাইন ক্লাসটা করতে পারতেছো, প্লাস এটা লেস এক্সপেন্সিভ, মানে কম খরচে করতে পারতেছো। হ্যাঁ, এই কারণে এটা অনেকে কি করে, এটাকে সাপোর্ট করে বা এটার পক্ষ নেয় যে না, আমি অফলাইন ক্লাসের থেকে অনলাইন ক্লাসে বেটার। হ্যাঁ, অনেকে এটা বলে। এরপরে দেখো, in fact, some recent research of People's University, we can see in online classes, students learn 40% less than in face-to-face classes। কিন্তু যখন সামনাসামনি কোনো পাঠদান করা হয় তখন কি হয়, স্টুডেন্ট যতটুকু শিখে এর থেকে 40% কম শিখে স্টুডেন্ট যখন অনলাইনে ক্লাস করে। হ্যাঁ, এটা ইউনিভার্সিটির একটা তোমার থেকে, পোর্টাল থেকে বা রিসার্চ থেকে ওরা বের করছে যে 40% ইয়ে কম শিখে স্টুডেন্ট। কেন কম শিখতে পারে বলো তো? আচ্ছা, তোমাদের কি ধারণা যে সামনাসামনি বা অফলাইন ক্লাসের থেকে অনলাইন ক্লাসে কেন একজন কম শিখতে পারে? যারা মনোযোগী না তারা কম শিখে। হ্যাঁ, ধরো অনলাইন ক্লাসে তো আর টিচার দেখতেছে না যে তুমি কিভাবে ক্লাস করতেছো, তুমি কি ঠিকভাবে নোটস নিচ্ছ নাকি, তুমি লিখতেছো নাকি, এভাবে কিছু দেখতেছে না। প্লাস যখন অনলাইনে এক্সাম দিচ্ছ প্লাস হোমওয়ার্ক করতেছো, তখন তো টিচার দেখতেছে না তুমি কি দেখে থেকে করতেছো, আদৌ টিচার যেগুলো বলতেছে তোমরা কি বুঝতেছো ঠিক মতো। হ্যাঁ, ধরো একজন ক্লাস করতেছে, সে জাস্ট মানে ক্লাসেই নেই, অন্য একটা বিষয় সে আছে, বা জাস্ট ক্লাসটা অন করে বসে আছে, কোনো রেসপন্স করতেছে না। বাট দিন শেষে যখন টিচার জিজ্ঞেস করতেছে যে তুমি কি বুঝতে পারছো, সে বলছে হ্যাঁ টিচার আমি বুঝতে পারছি। তাহলে হোমওয়ার্ক গুলো সে না দেখা তো অবশ্যই করতে পারবে না, তাই সে তো কোথাও না কোথাও থেকে হেল্প নিয়ে করবে। তাহলে তার কি, তার শিক্ষাটা ঠিক মতো হচ্ছে না। বাট অন দা আদার হ্যান্ড, যারা মনোযোগ দিয়ে করতেছে, ক্লাস নোট নিচ্ছে, বা যখন বুঝতেছে না তখন বলতেছে যে টিচার আমি তো এই জায়গাটায় বুঝতে পারি না, আমাকে একটু বুঝাই দেন। টিচার তো অবশ্যই বুঝাই দিবে, টিচার তো বলবে না যে না আমি বুঝাইতে পারবো না, টিচার অবশ্যই বুঝাই দিবে। তো সে ওখান থেকে শিক্ষাটা নিয়ে ঠিকভাবে লার্নিং করতে। তাহলে এটা টু ওয়ে জিনিস। ঠিক আছে, এখন তুমি যদি শিখতে চাও অবশ্যই তুমি শিখতে পারবা, এটা হলো কথা। তাহলে দেখো,
We can write, in other words, we can say online classes may give flexibility and save money. হ্যাঁ, ঠিক আছে, অনলাইন ক্লাসে অবশ্যই ফ্লেক্সিবিলিটি আছে, যেখানে সেখানে আমি ক্লাস করতে পারি, আমার টাকাও বাঁচতে, বাট ইট উইল ডিস্ট্রাক্ট স্টুডেন্ট অ্যাটেনশন। কিন্তু এটা ধরো 1 ঘন্টার ক্লাস হচ্ছে, কিন্তু এই অনলাইন ক্লাস যদি 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ধরে হয়, সবার কিন্তু মনোযোগ থাকবে না ক্লাসে। হ্যাঁ, ওইটার কথা বলছে যে স্টুডেন্টদের অ্যাটেনশন তখন থাকবে না, বিকজ হোয়েন স্টুডেন্টস আর ইন ফ্রন্ট অফ এ কম্পিউটার দ্য অ্যাট্রাকশন আর জাস্ট এ ক্লিক অ্যাওয়ে। হ্যাঁ, অ্যাট্রাকশন কিন্তু জাস্ট একটা ক্লিক করলে, ধরো একটা ক্লিক করলে কিন্তু আমার একটা নতুন উইন্ডো চলে আসতেছে। হ্যাঁ, তো একটা নতুন উইন্ডো চলে আসতেছে, স্যার কিন্তু বা টিচার কিন্তু দেখতেছে না যে আমি কি অন্য উইন্ডো ওপেন করে বসে আছে নাকি। ঠিক আছে, তাহলে কি বলছে, বিকজ হোয়েন স্টুডেন্টস আর ইন ফ্রন্ট অফ এ কম্পিউটার দ্য অ্যাট্রাকশন আর জাস্ট এ ক্লিক অ্যাওয়ে। বুঝতে পারছো জাস্ট এ ক্লিক অ্যাওয়ে অর্থ কি? জি ভাইয়া। Okay, very often the